আমি সঞ্জয় রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। আর আজ আমার সঙ্গে রয়েছেন শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আপনাকে অনেক নমস্কার, ধন্যবাদ যে আপনি সময় করেছেন এবং আমাদের স্টুডিওতে আজকে সময় দিয়েছেন। চলো দিল্লি, অর্থাৎ দিল্লি চলো, যে এবারে লোকসভা যে নির্বাচন তার আমরা নাম দিয়েছি চলো দিল্লি, এবং কিসা কুর্সিকা, এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল বিষয়। তো আজকে আমাদের এখানে রয়েছেন আমাদের শিউরি বিধানসভার তৃণমূলের বিধায়ক বিকাশ রায়চৌধুরী। দাদা, লোকসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়, আমাদের এখানে 13ই মে নির্বাচন, এবং ইতিমধ্যে আপনি সমস্ত জেলাতেই আপনাকে দৌড়ে বেড়াতে হচ্ছে এবং আপনার ওপরে অনেকটাই দায়িত্বও রয়েছে। কি দেখছেন, মানুষের রেসপন্স কেমন কেমন দেখছেন? দেখুন, এইটুকু বলতে পারি যে মমতা ব্যানার্জির 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই এই বাংলায় যে অভূতপূর্ব যে উন্নয়ন, আজকে বাংলার মানুষ মমতা ব্যানার্জির প্রতি তাই বারবার আশীর্বাদের জন্য তৈরি হয়ে আছে। সর্বোপরি 2011 সালে ক্ষমতা আসার পরেই যেটা ভারতবর্ষের স্বাধীনতার পরে অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে, ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যে মমতা ব্যানার্জির ভেতরে যে মানুষের জন্য চিন্তাভাবনা এবং মানুষের জন্যে তার যে উন্নয়ন, মানুষের জন্যে তার যে বিভিন্ন প্রকল্প উপহার, এটা একটা নতুন ইতিহাস হয়েছে ভারতবর্ষের বুকে, সেটা এই পশ্চিমবঙ্গ রাজ্যে। মমতা ব্যানার্জি প্রতিটা মুহূর্তে, বাংলার মানুষের অনেকের ধারণা ছিল না একটা সময়ে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী সব থেকে পিছিয়ে পড়া একটা রাজ্যকে কিভাবে আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে একটা বড় জায়গায় পৌঁছে দিতে পারে। আজকে আমরা বাংলার মানুষ কৃতজ্ঞতার কাছে। আমরা বীরভূম জেলার মানুষ, আমাদের তো কৃতজ্ঞতার শেষ নাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। কারণটা হচ্ছে এই বীরভূম জেলা হচ্ছে রাজ্যের 34 বছরে বামফ্রন্ট রাজত্ব বলুন, তার আগে বলুন, এই জেলাটা যে মানুষ আছে, এই জেলায় যে উন্নয়নের দরকার আছে, এই জেলায় যে মানুষের জন্যে রাস্তাঘাটের প্রয়োজন আছে, ভালো সুচিকিৎসার ব্যবস্থা আছে, শিক্ষাক্ষেত্রে ভালো পরিবেশের দরকার আছে, কৃষিক্ষেত্রে কৃষকের পাশে দাঁড়ানোর জন্যে, তাদের সহযোগিতা জন্যে বিভিন্ন প্রকল্পের দরকার আছে। মানবিক ভাতা হচ্ছে যেটা প্রতিবন্ধী ভাতার একটা অংশ। অনেকের বাড়িতে এরকম প্রতিবন্ধী ভাই বোন রয়েছে, তাদের কথাও কেউ কোনদিন ভাবেনি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেখানেও ভাবনা চিন্তা করে কাজ করেছেন। সর্বোপরি কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে আজকে আমরা এটুকু বলতে পারি, কন্যাশ্রী প্রকল্প তো শুধু বাংলার বুকে খ্যাতি অর্জন করেনি, কন্যাশ্রী ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই প্রকল্পটার কত গুরুত্ব আছে। মানে আন্তর্জাতিক খ্যাতি কুড়িয়েছে কন্যাশ্রী। আজকে এই কন্যাশ্রী প্রকল্প সারা পৃথিবীর ইতিহাসে আজকে খ্যাতি অর্জন করেছে, পুরস্কারে পুরস্কৃত হয়েছে। আজকে বাংলার ঘরে ঘরে আজকে এমন কোনো পরিবার নেই যে পরিবারে কন্যা সন্তান জন্ম হলে বিষাদের ছায়া আসে। আজকে কন্যা সন্তান জন্ম হলে বলে মা লক্ষ্মী এসেছে। আজকে কন্যারা স্কুলে যাচ্ছে, হাই স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। এক একটা লাভ কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে। প্রাইমারিতে যান, ছেলেদের জন্যে জুতো, জামা কাপড়, ব্যাগ, বইপত্র, মিড ডে মিলের খাবার। শুধু বাড়িতে পরিবারের লোকদের ছেলেটির প্রতি দায়িত্ব হচ্ছে একটু
স্নান টান করিয়ে দিয়ে পৌঁছে দেওয়া, স্কুলে পৌঁছে দেওয়া, বাকি দায়িত্ব সরকার। তার বাকি দায়িত্বটা সব রাজ্য সরকারের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। প্রাইমারি থেকে হাই স্কুল গেল, সেখানেও বিভিন্ন প্রকল্প কন্যাশ্রীর মাধ্যমে রয়েছে এবং একটার পর একটা ধাপ। ক্লাস 9-এ পড়লে সেখানে সবুজ সাথী সাইকেল, তারপরে মিড ডে মিল তো আছেই 5 থেকে 8 পর্যন্ত। স্কুল পেরিয়ে কলেজে গেলে, উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ঢুকলেই সেখানে গেলে মহিলাদের ক্ষেত্রে, আমাদের কন্যাদের ক্ষেত্রে 25,000 টাকার প্রথম তার নামে ফিক্সড হয়ে যাচ্ছে, উৎসাহ দেওয়ার জন্যে এবং আগামী দিনে সে যাতে আরও উৎসাহিত হয় তার জন্য। তাহলে বিকাশ দা, বিষয়টাকে যদি একটু ছোট করে দেখি, যে মানুষের একটা জীবন যদি পূর্ণ ধরা হয়, তার প্রত্যেকটা ক্ষেত্র ধরে মুখ্যমন্ত্রী উন্নয়নের চেষ্টা করছেন এবং সেই মতো তিনি কাজ করে যাচ্ছেন, এটা আপনি বলতে চাই। এবং কন্যাশ্রী প্রকল্পে শুধু ওই মাধ্যমে ছেলে মেয়েদের বোধ এই সুযোগ সুবিধা আছে, কিন্তু মেয়েরা পিছিয়ে ছিল, আজকে মেয়েরা অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে গেছে। হায়ার স্টাডি করার জন্যে কিন্তু 10 লক্ষ টাকা বা তার কমে যে নিতে চায়, যে যেমন 10 লক্ষ টাকা পর্যন্ত এডুকেশনের জন্যে অল্প ইন্টারেস্টে ব্যাংক থেকে লোনের ব্যবস্থা, সে দায়িত্ব হচ্ছে, গ্যারান্টার হচ্ছে মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা তো ভাবা যায়নি কোনোদিন। এইটা যেখানে এডুকেশন নেই, সেই সমাজ বলুন, সেই দেশ বলুন, সেই রাজ্য বলুন, কোনোদিনই এগিয়ে যেতে পারবে না। তো পশ্চিমবাংলা আজকে এগিয়ে চলেছে। এসসি সম্প্রদায়, এসটি সম্প্রদায়, পিছিয়ে পড়া মানুষরা উৎসাহিত হয়েছে। এমন কোনো মানুষ নয় যারা তাদের পরিবারের ছেলে মেয়েদের এখন স্কুলে পাঠায় না। আগে কি করতো, 34 বছরের বামফ্রন্টের জামানায় একটু ছেলে বড় হলেই কয়েকটা ছাগল বা গরু দিয়ে বলতো মাঠে এগুলোকে চড়িয়ে নিয়ে আগে। আজকে বলে না, স্কুলে যাও। আজকে অনেক পিছিয়ে পড়া মানুষ প্রতিটি ক্ষেত্রেই আজকে একটা আলাদা বাতাবরণ তৈরি হয়েছে, শিক্ষা ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে। সুতরাং এছাড়াও আরও তো বিভিন্ন পরপর প্রকল্প আছে। আমরা করোনা দেখেছি 2 বছর, 2.5 বছর আগে, ভয়ে ভীত সন্ত্রস্ত মানুষ, আমাদের অনেকেরই করোনা হয়েছিল, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, অনেকে অসুস্থ হয়েছিল, গোটা অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় মানুষের কাছে যেটা সব থেকে দেওয়া সাহস, যে করোনায় কেউ কারোর সঙ্গে দেখা করছে না, কাছাকাছি যাচ্ছে না, মুখ্যমন্ত্রী কিন্তু রাস্তায় নেমে মানুষের ঘরে ঘরে তার প্রশাসনের লোকদের পাঠিয়ে দিয়েছে, নিজে গেছে এবং প্রতিটি মানুষের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করেছে। এবং সেই সময় থেকেই রেশন ব্যবস্থাটা ফ্রি করে দিয়েছে এবং ওষুধপত্র সব কিছু ফ্রি, হাসপাতালে সুচিকিৎসা। আজকে এটা একটা বড় ধাপ। এছাড়া তো রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। যেটা বিষয় হচ্ছে, এগুলো আমরা সবাই জানি যে মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিকভাবে কাজ করেন এবং মানুষ তার যাতে সুবিধা মানে প্রত্যন্ত স্তর অবধি পায় তার প্রত্যেকটা দিনে খেয়াল রাখেন, তার প্রশাসনিক লেভেলের সমস্ত আধিকারিক থেকে শুরু করে, এটা আমরা দেখেছি। এবার আপনি যেটা বলুন, এবারে লোকসভা নির্বাচন প্রায় সামনে, তো এখানে দাঁড়িয়েছেন বিজেপির তরফে দেবাশিস ধর, শতাব্দী রায় আমাদেরকে 3বারে উইনিং ক্যান্ডিডেট, এবার 4th টাইম। তো শতাব্দী রায় এবার মনে হচ্ছে কেমনভাবে তিনি জিততে চলেছেন, না তার ব্যবধান আরও বাড়বে না কমবে, লড়াইটা কীরকম হবে মনে হচ্ছে? দেখুন, এবারের ভোট তৃণমূল কংগ্রেসের কাছে এবারে মানুষ যেভাবে প্রকল্পগুলো পেয়েছে, তো প্রকল্পে যে সুবিধা, লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার একটা মহিলা সমাজের কাছে একটা বড় আশীর্বাদ। সে কোনো জাত দেখেনি, সে কোনো দল দেখেনি। মমতা ব্যানার্জি প্রতিটি মহিলাকে আজকে স্বনির্ভর করার জন্য বলতে পারেন, আজকে প্রত্যেকের জন্যে এই লক্ষ্মীর ভাণ্ডার উপহার দিয়েছে। 500 টাকা প্রথম চালু করেছিলেন, 500 টাকা এসসি এসটির জন্যে 1000 টাকা, এই 1000 টাকা আজকে তিনি এবারে
সেটা 500 টাকাটা 1000 টাকা, 1000 টাকাটা 1200 টাকা। 1200 টাকা। তার মানে হচ্ছে এবং 1000 টাকা ধরলে বছরে 12,000 টাকা, আর 1200 টাকা ধরলে 14,440 টাকা বছরে পাচ্ছে একটি মহিলা। আজকে তাহলে কতটা বেশি শক্তিশালী হয়েছে তারা বলুন? আর্থিক দিয়ে অনেকটা শক্তি। আর্থিক দিক থেকে তারা কতটা, আজকে স্বামীর কাছে ছেলে আইসক্রিম খাবে পয়সা চাইতে হয় না, আমি বাপের বাড়ি যাব, তুমি আমাকে কিছু টাকা দাও, বাস ভাড়া দাও কি ট্রেন ভাড়া দাও, আজকে এইটা আমার মনে হয় এটা চাইতে হয় না। স্বামী স্ত্রী নিশ্চয়ই থাকবে, সে তাকে দেয়, কিন্তু আজকে কিন্তু এই জায়গাটা একটা বড় জায়গায় পৌঁছে গেছে। এবং এই ক্ষেত্রে এই ছাড়াও সেলফ হেল্প গ্রুপ আছে। মমতা ব্যানার্জি কোনো ক্ষেত্রে কোনো মহিলা যদি বিধবা হয় তাকেও আবার বিধবা ভাতাও দিচ্ছে। একটা বাড়িতে 4 জন যদি মহিলা থাকে, 4 জনই লক্ষ্মীর ভাণ্ডারে পাচ্ছে, বিনা পয়সায় রেশন পাচ্ছে, নানা ধরনের পাচ্ছে। এবং সেই জায়গায় আমাদের কাছে সবথেকে দুঃখজনক ঘটনা বাংলার মানুষের কাছে, যে কেন্দ্রে একটা সরকার রয়েছে, যে সরকারটা বিজেপি সরকার। আমাদের 100 দিনের কাজটা আমাদের অধিকার। 100 দিনের কাজটা কাউরি তো দয়া দাক্ষিণ্য নয়, এটা তো একটা আইন প্রণয়ন হয়েছে দেশে, পার্লামেন্টে আইন হয়েছে, রাষ্ট্রপতি সই আছে, বা সেখানে কেউ তো হঠকারীভাবে এটা দিচ্ছে না, দয়া করে দিচ্ছে না। এবং এদের রাজত্বের আগে এই আইনটা প্রণয়ন হয়েছে। আজকে আমরা অবাক হয়ে যাই, 2021 সালে যখন বিজেপি বাংলা থেকে সরকার করতে পারল না, বিধানসভা নির্বাচনে বঞ্চিত হলে বিধানসভায়, তারপরেই একের পর এক ধাপ, কি প্রথম হচ্ছে 100 দিনের কাজ নানা অছিলায় বন্ধ করে দেওয়া, যারা কাজ করেছিল তাদের টাকা না দেওয়া। কিন্তু মমতা ব্যানার্জিকে তো দমিয়ে রাখতে পারেনি, অভিষেক ব্যানার্জিকে দমিয়ে রাখতে পারেনি। অভিষেক ব্যানার্জি বাংলার আপামর যে সকল জব কার্ড হোল্ডার আছে, যারা 100 দিনের কাজের অধিকারী হয়েছে, তাদেরকে নিয়ে দিল্লিতে দরবার করেছিলেন, যন্ত্রমন্তর রোডে অবস্থান করেছেন। আপনারা বোধহয় সেখানে ছিলেন। এবং সেখানে আমাদের প্রতিটি এমএলএ, এমপি, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, আমাদের বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতিরা, যারা জনপ্রতিনিধি বা দলীয় নেতৃত্বরা, আমরা প্রত্যেকেই গেছি দিল্লিতে। সেখানে গিয়ে আমরা পঞ্চায়েত দপ্তরে আমরা সেখানে ডেপুটেশন দিতে গেছি। সেখানে 23 জনকে নিয়ে অভিষেক ব্যানার্জি বলেছেন বাংলার কেন বঞ্চিত করা হচ্ছে, কিন্তু কথা শুনল না। আমাদের নেতাদের, আমাদের এমপি এমএলএদের, মন্ত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে পুলিশ দিয়ে তুলে সরিয়ে দেওয়া হলো, ওখান থেকে অন্ধকার জায়গায় নামিয়ে দেওয়া হলো। ওখান থেকে ফিরে এসে আবার অভিষেক ব্যানার্জি রাজ্যপালের কাছে গেলেন। রাজ্যপাল বললেন আমি দেখছি ব্যাপারটা, কিন্তু তিনি কিছু করতে পারলেন না। সেখানে অবস্থান শুরু হলো, বেশ কয়েকদিন ধরে অবস্থান আমরা ওখানে করেছি, সামিল হয়েছি। বাংলার আপামর মানুষ করেছে। কাদের জন্যে? ওই গরিব খেটে খাওয়া আপামর মানুষ, যারা 100 দিনের কাজের যারা অধিকার পেয়েছিল। এবং আর একটা আছে এর মধ্যে, বাংলায় কিন্তু আবাস যোজনা প্রকল্প ওরা বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের বাড়ি কাঁচা আছে, ভেঙে পড়েছে, নানা আইন তারা প্রণয়ন করলো। বললো বাড়িতে একটু ওই ভাঙা টিন দিয়ে ছাইনি থাকলেও বলছে এটা বড় লোকের বাড়ি, টিভি থাকলেও বলছে পাবার যোগ্যতা নেই, বাড়িতে একটা ভাঙা মোটরসাইকেল থাকলেও বলছে পাবার যোগ্যতা নেই। কিন্তু আজকে বাংলায় আপামর মানুষ, গরিব মানুষ, তাদের তো অধিকার যে কাঁচা বাড়ি আমারটা, আমার ভেঙে পড়েছে, আমি যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার বাড়িটা পাকা হোক, তার ক্ষমতা নেই, সরকারের দায়িত্ব সেটা। কিন্তু সেক্ষেত্রে আমরা কি দেখেছি? আমরা দেখেছি এটাকেও বন্ধ করে দেওয়া হলো। কিন্তু বিগত একটা কথা, বিজেপি তরফ থেকে একটা অভিযোগ করা হয় আপনারা হিসেব দিচ্ছেন না, তাই টাকা পাচ্ছেন না। মানে 1-2 বার নয়, কয়েকশো বার দিল্লি থেকে
সদল বলে বিভিন্ন জায়গায় ইনকোয়ারি করা হয়েছে, কিন্তু কোনোদিনই তারা ফাঁক ফোকর পায়নি যে দুর্নীতি হয়েছে। সুতরাং এটা তাদের, যেহেতু বাংলা মানুষ তাদেরকে বঞ্চিত করেছে, 2021 সালে ভেবেছিল সরকার করব, কিন্তু ভোটের বাক্স খুলে দেখছে না এখানে মমতা ব্যানার্জি ছাড়া দ্বিতীয় কাউরি ভোট পড়েনি। মানে আপনার বক্তব্য যেটা খানিকটা প্রতিহিংসা বশত এরকম কাজ করে, একদম পুরোপুরি। এবং আজকে বিভিন্ন জায়গায় আমাদের মানুষের মনের মধ্যে তা তো একটা বড় ধাক্কা যে 100 দিনের কাজ, তা মানুষ মারদাঙ্গা চায় না, মানুষ তো প্রতিশোধ নেবে। কিসে নেবে? ভোটের বাক্সকে নেবে, জোড়া ফুলে ভোট দিয়ে নেবে, ইভিএম নেবে। মমতা ব্যানার্জি যারা কাজ করেছিল তাদের টাকা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। মমতা ব্যানার্জি বলেছে আমার সরকার 50 দিনের কাজ বছরে প্রতিটি মানুষকে দেবে যারা জব কার্ড হোল্ডার আছে। মমতা ব্যানার্জি বলেছে আমি 100 দিনের কাজ, এই আমার আবাস যোজনা, আমার এই ভোটের পরেই যদি রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকার না দেয়, আমার রাজ্য সরকার থেকে আমি শুরু করব। আজকে সেই জায়গায় আজকে আমাদেরকে ভাবতে হবে, মানুষ ভেবে রেখে দিয়েছে এত সুখ সুবিধা, এত মানুষের প্রতি মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা এবং বিভিন্ন প্রকল্প উপহার। বছরে একবার কেউ যদি দিল্লি থেকেই ভোট আসবে, আমি এলাম বহিরাগত হয়ে, এসে এখানে ভোট চাইলাম, মানুষ কি ভোট দেবে? লোকসভা নির্বাচন এসে গেছে, শতাব্দী রায়ের এবার ব্যবধান কতটা বাড়বে বলে আপনি মনে করছেন? আমি তো একদম শতাব্দী রায় ঘুরছেন 2019 সালে বোধহয় 89,000 সামথিং 720 টুরি হবে, 89,720 টুরি, যাই হোক 89,000-এর উপর প্লাসে জিতেছিলেন। তো এবারে তো মানুষ তৈরি হয়ে আছে। মহিলা সম্প্রদায় লিখে রেখে দিন, এখানেই বলে যাচ্ছি আপনাদের, শতকরা 95%, 90% থেকে 95% ভোট পড়বে, কারণ মহিলারা তৈরি আছে। আমি একটা গ্রামে গেছিলাম, আজকে একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটা দুবরাজপুর ব্লকে। তো মহিলাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছেছে, কি হাসি। হ্যাঁ দাদা পৌঁছে, আমরা পেয়ে গেছি, 1 এপ্রিল থেকে আমরা পেয়ে গেছি। এই যে তাদের যে মানসিকতাটা, আমি বললাম কতটা খুশি হয়েছেন? বলে কেউ তো দেখেনি এতদিন, একজন মহিলা মুখ্যমন্ত্রী দেখেছেন, সুতরাং আমরা তাকে ছাড়া কাউকে বুঝি না। এটা আমাদের কাছে মানে শুনে আর উৎসাহিত হই আমরা। সুতরাং আমি মনে করি বীরভূমে 2টো সিট আছে, বোলপুর বীরভূম লোকসভা। অসিত মাল 1 লক্ষের উপরে গতবার জিতেছিল, শতাব্দী রায় 99,000-এর বেশি জিতেছিল। এবার একটা মিরাকেল হবে, মানুষ তৈরি আছে মমতা ব্যানার্জি হাতকে শক্তিশালী করার জন্য। মিথ্যা অজুহাত দিয়ে ভোট পাওয়া যায় না। মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি বিজেপি থেকে দেওয়া হয়েছিল এই 2014 সাল থেকে, একটাও পূরণ হয়নি। মমতা ব্যানার্জি যা বলেছিলেন, মমতা ব্যানার্জি তাই করেছেন। মমতা ব্যানার্জি মানুষকে মিথ্যা কথা বলে না। মমতা ব্যানার্জি বলে আমি যেটা বলবো সেটা আমি করব। এই বাংলায় এই যে এত উন্নয়ন, আমার বীরভূমের এত উন্নয়ন, মানুষ মমতা ব্যানার্জি আর অন্য কারোর কথা ভাবতে পারে নাকি? আজকে সেই ক্ষেত্রে আমরা মনে করি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্প মানুষকে উপহার দিয়েছেন মমতা ব্যানার্জি, এটা মানুষের কাছে বিরাট একটা বড় পাওনা। কেন্দ্রীয় সরকারও এত প্রকল্পের উপহার দিতে পারেনি যেগুলো বলেছিল। আইন কানুন এত বেশি করেছেন, মানুষের পক্ষে পাওয়াটা সেটা কঠিন। সুতরাং মানুষ যারা মানুষের সঙ্গে থাকে, সেই দল হচ্ছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, জোড়া ফুলের দল। সেই জোড়া ফুলকে ভোট দেওয়ার জন্য তৈরি আছে। কিন্তু দাদা, বিভিন্ন যে সমীক্ষাগুলো উঠে আসছে, মানে পিপল যে সমীক্ষা, তাতে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় 25টার কাছাকাছি এবারে বিজেপি সিট পাবে বলে একটা আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা কালকে প্রশান্ত কিশোরের একটা বক্তব্য দেখছিলাম যে 1 লার্জেস্ট পার্টি হিসেবে তৃণমূল বিজেপি উঠে আসতে চলেছে বলে তারও একটা প্রেডিকশন আমরা দেখছি। এই নিয়ে কিন্তু বিজেপি শিবির যথেষ্ট উৎসাহী। আপনারা এটা কিভাবে দেখছেন? দেখুন,
2021 সালে বিধানসভায় বড় বড় মিডিয়া চ্যানেল, বিভিন্ন সংবাদপত্র এক সুরে কথা বলেছিল এবারে মমতা ব্যানার্জি গেল বিজেপি গভর্নমেন্ট তৈরি করছে। হ্যাঁ, বিজেপি তো সরকার গড়ছে, তৃণমূল বাংলা ছাড়ছে, মমতা ব্যানার্জি বাংলা ছাড়ছে। আমি নিজের কথাই বলি, এই সিউড়িতে 2021 সালে বেশিরভাগ মানুষের অ্যানালিসিস ছিল যে এখানে বিজেপি যদি একটা ভালো সিট থাকে সেটা হচ্ছে সিউড়ি। তা মানুষ প্রমাণ করে দিয়েছে ভোটের মাধ্যমে, নিজের ভোট নিজে দিয়ে, যে তৃণমূলের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী। সুতরাং আমরা দ্বিতীয় কিছু ভাবতে পারি না। মমতা ব্যানার্জি ছাড়া এই বাংলার উন্নয়ন করতে পারে না, এবং তার জন্য মানুষ তার হাতকে শক্তিশালী করার জন্যে, আমি 100-200 ভোটে নয়, 7,500 ভোটের প্রায় কাছাকাছি ভোটে আমি জয়যুক্ত হয়েছি। সুতরাং এটা ভোটের বাক্সকে কাউন্টিংয়ের দিন পর্যন্ত যেদিন খোলা হয়নি তখনও বলছে বিজেপি নেতা কেতা যারাই আছে কর্মীরা যে এবারে গেল বিপুল ভোটে জয়যুক্ত হবে বিজেপি। কিন্তু ভোটের বাক্সকে খুলে কি দেখা গেল? তৃণমূল জোড়া ফুল, তৃণমূল জোড়া ফুল, তৃণমূল জোড়া ফুল। দাদা একটা বিষয় আমরা দেখছি যে যতগুলো যদি আমরা পৌরসভা এলাকায় যাই বা আমরা যদি শহর অঞ্চলে দেখা যায়, সেখানে কিন্তু বিজেপি বরাবরই বিধানসভার নিরিখেও দেখেছি, লোকসভার ক্ষেত্রেও দেখেছি তারা সবসময় এগিয়ে থাকে। এটা কেন? মানে শহর অঞ্চলে কি তৃণমূলের এই প্রভাবটা কেন কম বিজেপির তুলনায়, বা বিজেপি কিভাবে মেশিনারি ইউজ করে যে শহর অঞ্চলের মানুষ তাদেরকেই ভোট দেয়? মানে 3-4টে নির্বাচনে সেটাই দেখা যায়। দেখুন, এটা আপনার সময় দেখা যাচ্ছে, এটা অস্বীকার করে তো লাভ নেই, এটা ঘটনা। এটা ঘটনা হয়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি বলি আপনাকে, 2019 সালে শতাব্দী রায় এখানে প্রায় 5,500 ভোটে হয়েছিল সিউড়ি শহরে। আমি 2021 সালে 7,000 সামথিং, এই 700 সামথিং ভোটে আমি হেরেছি। পিছিয়ে ছিলেন 700 বোধ হয় 55 কি এরকম ইয়েতে। সুতরাং এই যে 5,500টাকে ওই জায়গায় নিয়ে আসা, মানুষ তো আশীর্বাদ করেছে। সুতরাং এখানে এবারে দেখবেন এই সিউড়ি শহর বলুন বা আমার অন্যান্য শহরগুলো বলুন, এবারে কিন্তু মিরাকেল পরিবর্তন হবে। কারণ পরিবর্তন হওয়ার কারণটা হচ্ছে মমতা ব্যানার্জি যে কাজগুলো করেছে, মানুষের পাশে যেভাবে থাকছে, মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, এবং এটা কিন্তু প্রমাণ হবে দেখবেন। এবারে শহরের ভোট আমাদের ভালো হবে। গতবারও আমাদের 6টা এখানকার শহরের মধ্যে আমরা নলহাটিতে ভালো ভোটে জিতেছিলাম, রামপুরহাটে খারাপ হয়েছিল একটু, আমাদের সাঁইথিয়াতে একটু খারাপ হয়েছিল, মানে সিউড়িতে হাড্ডাহাড্ডি কিছুটা লড়াই হয়েছে 700 মাত্র জায়গায়। ওটা আমি মনে করি যে আমাদের কাছে বিরাট জয়। দুবরাজপুর আমরা জিতেছিলাম। এবারে দেখবেন বোলপুর পর্যন্ত, এবারে কিন্তু আমাদের বড় জায়গায় বড় প্লাস পয়েন্ট পাবো। তাহলে বলছেন যে যে জায়গাগুলো পিছিয়ে ছিলেন সেগুলো আপনারা রিকভারি করতে একদম আমাদের নিশ্চয়ই সেই সময় আমাদের যারা কর্মীরা বা বিভিন্ন জায়গায় আছেন, অনেক সময় হয়টা কি, যেভাবে গ্রাম পঞ্চায়েত, একটা গ্রাম পঞ্চায়েতের এবারে কিন্তু দল সেই নির্দেশটা সেইভাবে দিয়েছে, গ্রাম পঞ্চায়েত স্তরে যারা তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, পঞ্চায়েত সমিতি স্তরে যারা তাদেরকে দায়িত্ব ঠিকমতো দেওয়া হয়েছে, যে গ্রামে পঞ্চায়েত জিতবে, পঞ্চায়েত সমিতি জিতবে, জেলা পরিষদ জিতবে, বিধানসভায় বিধায়ক যে দাঁড়াবে তার ভোট কমবে, আর লোকসভায় যে দাঁড়াবে তার ভোট কমবে, এটা হতে পারে না। দল তো আমাদের বলে পুরো একই চ্যানেলে হবে, একই গ্রাফে যেন, এবং এই গ্যাপটা এবারে দেখবেন মেনটেন হবে, এবং সেই মেনটেনেরই বার্তা রয়েছে। অনেক সময় হয় কি, আমাদের কর্মীদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অনীহা হতে পারে যে এটা তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, মানে ওভার কনফিডেন্স, মানে না নেমে। কিন্তু এবারে সেই জায়গা, সেই বার্তা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কোনো কথা নয়,
আপনি জিতলে আমার দলকেও জেতাতে হবে, যে প্রার্থী হোক, যে মানে ধরনের ক্যাটাগরির নির্বাচনে সে দাঁড়াক। এবং দেখবেন এবারে আমাদের বিজেপি তো এখনো পর্যন্ত আমি তো দেখছি না সেরকম কিছু বড় কিছু করতে। আর ওই দেবাশিস ধর কি একটা টাফ ফাইট দিতে পারে মনে হয় আপনার? দেখুন, এটা তো ম্যাজিক নয়। প্রথম হচ্ছে এটা হচ্ছে সংগঠন। একদম সাংগঠনিক দিকটা যদি ঠিক থাকে তবে তো লড়াইটা হবে মানে গ্রাউন্ড রিয়েলিটি, গ্রাউন্ড লেভেলে, গ্রাস রুটে। আজকে আমরা সারা বছর লড়াই করি। আমি আপনাকে বলছি, আমি বিধায়ক হয়েছি, আমি 10 বছর এখানকার সভাধিপতি ছিলাম। আমি আমার দায়িত্ব যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন অক্ষরে অক্ষরে পালন করেছি। নিজের দায়িত্ব মানুষের কাছে পৌঁছেছি, গোটা জেলাকে ভালো করে সাজিয়েছি, জেলার আমূল পরিবর্তন এনেছি। আজকে বীরভূম জেলা তো আর পিছিয়ে পড়া জেলা নয় না, বীরভূমে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সেটা সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেই সময়ে আরেকজন মানুষ তিনি ছিলেন, তিনি হচ্ছেন অনুব্রত মণ্ডল। তাদের অকুণ্ঠ সহযোগিতা আজকে বীরভূম জেলা আজকে এই বড় জায়গায় পৌঁছেছে। সুতরাং বীরভূমের মানুষ তো আজকে দেখেছি কিভাবে মাত্র 12 বছর 12 বছরে কিভাবে পরিবর্তন করা যায়। এইটাই হচ্ছে আস্থা, বিশ্বাস, সংগঠন। আজকে আমাদের ঘরে ঘরে প্রতিটি মানুষ, আমাদের কেউ বিপদে বলে ছুটে যায়, প্রতিটি মানুষের কোনো অসুস্থতা হলে খবর পেলে তার বাড়িতে পৌঁছে যায়। প্রতিদিন মানুষের সঙ্গে আমাদের প্রতিটি গ্রাসরুটে বুথ স্তরে যোগাযোগ রাখে, মানে ডে টু ডে কমিউনিকেশন, একদম ডে টু ডে কমিউনিকেশন। সুতরাং মানুষ যার জন্যেই আস্থা রাখছে। আর বছরে একবার এলাম ভোটের সময়, আরে আমরা তো চাই ভালো টিম আসুক, ভালো টিমের সঙ্গে আমাদের ভালোভাবে লড়াই হোক, কম্পিটিশন ভালোভাবে হোক। রাজনীতি, গণতন্ত্রে, রাজনীতিতে এখানে লড়াইটা সব থেকে বড় দরকার এবং সুস্থ লড়াই। নিশ্চয়ই। আজকে সেক্ষেত্রে বিরোধীরা তো আমরা দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি না, মানে আমাদের জেলায় বিশেষ করে, না রাজ্যে, রাজ্যের ক্ষেত্রে বলুন, আমাদের জেলার ক্ষেত্রে বলুন, এখানে তো বিজেপি তো টার্গেট হচ্ছে 400 সিট পার। মনে হয় আপনি টার্গেটে ওরা যেতে পারবে? ওদের তো নারা হচ্ছে 400 পার। স্লোগান তো সব কিছু পায়ে দেয় না, স্লোগানই থাকে। একটা সময় ছিল আমাদের এই যে বিধানসভায় ছিল কি পার ছিল, 200 পার। হ্যাঁ, ইসবার 200 পার। তাহলে 200 পার হয়নি, কততে ঠিকলো, তারপরে কত বন্ধ রইল, সেটা ভাবতে হবে। মানে আপনার কথাকে ছোট করলে বোধ হয় সময় শেষ কথা বলবে। একদম, এটা মানুষ, দেখুন মানুষের, এবং মানুষ কথা বলবে, মানুষ কথা বলবে। আমরা তো মানুষের উপর আস্থা রাখি। হ্যাঁ, এবং সেটাই তো রাখতে হবে। গণতন্ত্রে এটাই তো, গণতন্ত্রে এটা নিয়ম। এবং আমরা তো চাই যে একটা কথাই বলি, ভালো টিমের সঙ্গে খেলাটা হোক, সুস্থ পরিবেশে হোক, সুস্থ পরিবেশে হোক। এখানে তো সুস্থ পরিবেশই হয়। কোথায় এই বিগত বিধানসভায় কি কোনো অসুস্থতা কিছু হয়েছিল নাকি? সেখানে তো কেন্দ্রীয় ফোর্স ছিল। একদম। তারপরে তো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানে তো কেন্দ্রীয় ফোর্স এসেছিল। সুতরাং আপনি এবারও এসেছি, আমরা বলছি তো যে কেন্দ্রীয় ফোর্স আসুক, প্রতিটি বুথে বুথে থাকুক, কোনো অসুবিধা আমাদের নেই। মানুষ যেন নিজের ভোটটা নিজে দিতে পারে, আর মিথ্যা কথা বলে কেউ যেন আওয়াজ তৈরি করতে না পারে। আমাদের সঙ্গে ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বীরভূমের লোকসভা নির্বাচন আমরা জানি 13ই মে, এবং ইতিমধ্যেই
বীরভূম বোলপুর দুটো লোকসভা সিট আমাদের বীরভূম জেলায়। তো বিধায়ককে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে এবং তিনি গ্রাউন্ড রিয়েলিটিটা আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং তিনি অনেকটাই আশাবাদী যে শতাব্দী রায় এবং ওদিকে অসিত মাল দুটো সিটেই কিন্তু এবার তৃণমূল আগের থেকে আরও অনেক ভালো ফল করবে বলে তিনি আশাবাদী এবং মানুষকে যেভাবে সরকারি পরিষেবাগুলো পৌঁছানো হয়েছে সেগুলোতে যে মানুষ সুফল পেয়েছে তার উপরেই ভোট হবে বলে তিনি মনে করেন এবং উন্নয়নই শেষ কথা বলবেন বলে তিনি মনে করেন। ফলে 13ই মে পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং তারপরে তো 4 জুন রেজাল্টে দেখাই যাবে যে বিধায়কের দাবি কতটা সেদিন ফলল। তবে তিনি অনেকটাই আশাবাদী শতাব্দী রায় এবং অসিত মাল অনেক ভোটে জিতবেন এবং দুটো সিটই তৃণমূলের দখলে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে যারা এতক্ষণ ছিলেন। বিকাশদা আপনাকে অনেক ধন্যবাদ, এতক্ষণ সময় দিলেন এবং আমরা চাইবো সুস্থ শরীরে আপনাকে এখন অনেকটা প্রচার করতে হবে, প্রতিদিন অনেকটা যত্ন করতে হবে। তো আপাতত আরেকবার শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। অনেক ধন্যবাদ, নমস্কার।